গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে অপমান করা ব্যক্তির হাতটাকে ভেঙে মুচড়ে কয়েকটা ভাগে খণ্ড বিখণ্ড করে দিতে পারবেন এমনকি আওয়ামী লীগের কোনো একজন সাহসী কর্মী ব্যক্তি বা নেতা কি নাই? প্রয়োজন হইলে আমাকে হুকুমের আসামি বানাইয়া দিয়েন। শুনলাম গতকালকে রাতে নাকি কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন তথা বাপাট বর্তমানে নাকি সেটার নাম পরিবর্তন করেছে। গভীর রাতে সেখানে থাকা বঙ্গবন্ধুর ছবিটির উপরে নাকি সাদা কাপড় টানিয়ে দিয়ে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবির উপরে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। কে এই ব্যক্তি, কে এই সরকারি কর্মচারী? আপনারা যারা এর প্রতিবাদ অনলাইনে করতেছেন, অনেকে বলতেছেন তাকে উত্তম শিক্ষা দিবেন, ও যদি অন্য জেলায় হয় ও তো এখান থেকে বদলি নিয়ে চলে যাবে। এখন এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় এই রাজাকারের বাচ্চার হাতটাকে ভেঙে মুছড়ে দুমড়ে মুছড়ে কয়েকটা ভাগে বিভক্ত করে দিতে হবে। ওর এত বড় সাহস হয় কি করে কোটালীপাড়ার বুকে বঙ্গবন্ধুকে অবমাননা করা? ওর এত বড় সাহস হয় কি করে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচনে থাকা বঙ্গবন্ধুর ছবির উপরে ভিন্ন স্টিকার লাগিয়ে সেই ছবিকে ডেকে দেওয়া? বঙ্গবন্ধু দারিদ্র বিমোচনের যে ঘটনা শুনেছি, এই ঘটনা যদি সত্যি হয় আর এই ব্যক্তি যদি এখন পর্যন্ত তার হাত অক্ষত থাকে, সুস্থভাবে এই কালপিটাই দেশদ্রোহী এই রাজাকারের বাচ্চা যদি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, আমি দায়িত্বশীল নেতারাদের বিষয়ে কিন্তু প্রশ্ন রেখে দেব, আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা শুরু করে দেব। এই ব্যক্তিকে যে কোনো ভাবেই হোক তাকে খুঁজে বের করেন, তার বাড়ি কোথায় ডিটেলস বের করে দেন। আপনারা যদি কিছু নাও করতে পারেন ওর ডিটেলস বের করে শুধু আমাকে দেন, দেখেন কিভাবে সাইজ করে দেয়। আর যাই হোক না কেন, গোপালগঞ্জ জেলায় বঙ্গবন্ধুকে অপমান করা না, গোপালগঞ্জ জেলায় বঙ্গবন্ধুর সারে বেদবি করা মেনে নেব না কোনোভাবেই হোক। সে যত বড় শক্তিশালী, যত বড় কুতুব ব্যক্তি হোক না কেন, তার ঘাড়ে কয়টা মাথা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। গোপালগঞ্জের বাইরে যদি অন্য কোনো এলাকায় ওর বাড়ি হয়, ওখানে আমাদের সহযোদ্ধা ভাইরা নাই, গেরিলা বাহিনী ভাইরা নাই, এই কোটালীপাড়ার বুকে যদি এই বাপারের এই ঘটনা যদি সত্যি হয়, সেটা কতটা বেদনাদায়ক দলের জন্য। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সক্রিয় রয়েছেন রাজপথে, যে সকল ভাইরা রয়েছেন, আপনাদের এই বিষয়ে ভূমিকা নিতে হবে। গেরিলা কায়দায় এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনতি বিলম্বে দায়িত্বশীল ব্যক্তিরা এই বিষয়ে খোঁজ নিয়ে ওর ডিটেলস বের করুন। কে এই ব্যক্তি, ওর ছবি সহ ডিটেলস বের করে দিন। কোটালীপাড়ার মধ্যে ওর বাড়ি, গোপালগঞ্জের মধ্যে ওর বাড়ি, নাকি ভিন্ন কোনো গ্রহ থেকে ভিন্ন কোনো জেলা থেকে এখানে কাজে আসছে? আমরা ওকে সার দিতে পারি না, সার দেব না। গত 2টা বছর ধরে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা, কোটালীপাড়া টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা যে নির্যাতন সহ্য করে আসছে, ইতিহাসের সমস্ত নির্যাতনকে তা অতিক্রম করে ফেলেছে। পাকিস্তানের আমলেও ওই পাকিস্তানি জিন্নাহর বাচ্চা পাক মিলিটারিরাও এত নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর করতে পারে নাই, যা গত 2টা বছর ধরে এই এলাকা দিয়ে হয়ে আসছে। বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধুর সামনে, বঙ্গবন্ধু কন্যা জননীতির সামনে যেভাবে অপমান, অবমাননা এবং কুরুচিপূর্ণ বক্তব্য তাদেরকে নিয়ে করা হয়েছে, সহ্যের কিন্তু একটা লিমিট আছে। পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাপাটের এই ঘটনা যদি সত্য হয়, ওই ব্যক্তি যেই হোক না কেন, এই ব্যক্তি যত বড় ক্ষমতাধর বংশের যত বড় ব্যক্তি হোক না কেন, যে জেলায় তার বাড়ি হোক না কেন, ওই হাত অক্ষত রাখবে না, ওই হাত অক্ষত থাকতে পারবে না। কোন শক্তি ওই হাত অক্ষত থাকতে দেব না, দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে বিগত দিন থেকে এই পর্যন্ত যারা অতি বাড়াবাড়ি, অতি রঞ্জিত, অতি উৎসাহী হয়ে বঙ্গবন্ধু 71 মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, আওয়ামী লীগ করার কারণে আমার ভাইদের উপরে যারা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, সেই নির্যাতন এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। সবগুলো কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একসময় লেখা থাকতো দ্য বাক স্টপস হেয়ার, অর্থাৎ সিদ্ধান্ত যত কঠিনই হোক শেষ দায় প্রেসিডেন্টের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির অভিধানে যেন বাক্যটির অর্থ উল্টো, দ্য বাক পাসেস দেয়ার। পরিস্থিতি বেগতিক হলে দায়ের বলটি চলে যায় অন্য কারো কোর্টে। অর্থনীতি খারাপ, দায় জো বাইডেনের। তেলের দাম বাড়ছে, দায় আগের প্রেসিডেন্টের। লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে সংস্কার কাজে সমস্যা, ট্রাম্পের দাবি নাশকতা। এমনকি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলেও সেটি তার দায় হবে না, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। অথচ ক্ষমতায় ফেরার আগে ট্রাম্প বলেছিলেন আমেরিকার ব্যবস্থা তার চেয়ে ভালো কেউ বোঝে না। 2013 সালে ব্যবসা নিয়ে বলেছিলেন যাই ঘটুক দায়িত্ব নিজের। প্রেসিডেন্ট হওয়ার পর অবশ্য সেই দর্শনে বেশ খানিকটা বাতাস ঢুকেছে। অর্থনীতির কথাই ধরা যাক। বাইডেনের আমলে মূল্যস্ফীতি একসময় 9.1% উঠেছিল। পরে 2024 সালের নভেম্বর নাগাদ তা 2.7% নেমে আসে। কিন্তু ইরান যুদ্ধের ধাক্কায় আবার বেড়ে হয়েছে 3.4%। আর ট্রাম্পের ব্যাখ্যা হলো আমরা উত্তরাধিকার সূত্রে বিপর্যয় পেয়েছি। তবে সমস্যা হলো ভোটাররা উত্তরাধিকার নিয়ে খুব একটা আবেগী নন। তারা বাজারে গিয়ে ডিম, দুধ, জ্বালানি কিংবা ওষুধের দাম দেখেন। ফলে অর্থনীতিতে ট্রাম্পের সমর্থনও কমেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এনওআরসির জরিপে 2025 সালের মার্চে অর্থনীতিতে তার সমর্থন ছিল 40%, জুলাইয়ে তা নেমে দাঁড়ায় 32%। পিউ রিসার্চের জরিপে প্রায় 10 জনে 6 জন মনে করেন ট্রাম্পের অর্থনৈতিক নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইরান যুদ্ধেও একই গল্প। শুরুতে সংঘাতকে 4-5 সপ্তাহের মধ্যে শেষ করার কথা বলা হলেও তা 6 মাসে গড়িয়েছে। তেলের দাম বেড়েছে, বিশ্ব অর্থনীতিতে চাপ পড়েছে, কমেছে জনসমর্থন। ট্রাম্প বলছেন এটি আগের ভীরু প্রেসিডেন্টের ভুলের মাসুল। লিঙ্কন মেমোরিয়াল পুলের ঘটনাতেও ট্রাম্প নাশকতার অভিযোগ তুলেছেন, অথচ তার নিয়োগ দেয়া প্রসিকিউটরের দপ্তর বলেছে নিম্নমানের কাজই ক্ষতির কারণ। আলোচিত 4টি মামলাও পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাস অবশ্য অন্য গল্প বলে।
ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা ব্যবহারের দায় নিয়েছিলেন। কেনেডি বে অফ পিক্সের ব্যর্থতার দায় স্বীকার করেছেন। রিগান ইরান কনস্ট্রা কেলেঙ্কারিতে বলেছেন চূড়ান্ত দায় তার। বুশ নিজের ভুলের তালিকা দিয়েছেন। ওবামাও বলেছেন আমি ভুল করেছি। কিন্তু আমেরিকা এমন এক সাধু প্রেসিডেন্ট পেয়েছেন যার কোনো ভুল নেই। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ইতিহাসবিদ নিকোল অ্যানস্লোভার তাই বলেছেন নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্যই হলো দায় স্বীকার করা। কিন্তু ট্রাম্পের এই দায় এড়ানোর কৌশল এখন শুধু রাজনৈতিক রসিকতা নয়, বরং নভেম্বরের নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য বড় বোঝা হয়ে উঠছে। হোয়াইট হাউস অবশ্য বলছে ট্রাম্প সমস্যা এড়িয়ে যাচ্ছেন না, কর ছাড়, ওষুধের দাম কমানো, সীমান্ত নিয়ন্ত্রণ ও জ্বালানি উৎপাদন বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছেন। শেষ কথা অবশ্য ভোটারদের, কারণ প্রেসিডেন্ট যতই বলুক দোষ আমার নয়, ভোটের বাক্স কখনো কখনো বেশ নির্মমভাবে জিজ্ঞেস করে তাহলে ক্ষমতায় ছিলেন কে।